হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ঝিলিক অফিসিয়াল। এখন বাজে সকাল 8টা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে গণেশ চতুর্থী, মানে কালকেই লেগেছে, আজকে ছাড়বে। কালকে অনেকে পুজো করেছে, আজকে অনেকে করবে। যাই হোক, আমি আমার সিংহাসনে ঠাকুরটা আজকে পাতবো। এখন উঠলাম, উঠে এবার অনেক কাজ আছে, আস্তে আস্তে করি। এখন সবার আগে যাব স্নানে। স্নানটা করে আসি, তারপর দিনটা শুরু হবে। তো চলো, এখন থেকে ব্লগটা শুরু হলো, তোমরা দেখতে থাকো কি হয় কি না হয়। ছোট্ট করে আবার একটা ব্লগ করছি আজকে। তো চলো, ব্লগটা শুরু করি। এখানে স্নানে যাওয়ার আগে আমি দেখছিলাম এখানে কি কি রেডি আছে, যা যা লাগবে সব আগের দিন টুকটাক করে কিনে রাখা হয়েছে। আর আগের দিন রাতে মা রান্নাঘর পুরো সাবান দিয়ে ভালো করে ধুয়ে, গ্যাস ভালো করে সাবান দিয়ে ধুয়ে পুরো উল্টে ধুয়েছে একদম। আর এগুলো সব ঠাকুরের বাসন মা সব আগের দিন রাতে ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছে। তো এগুলো আমি বললাম জল ঝরাতে রেখে দাও, তারপর আমি এই যে স্নান করে চলে এসেছি। আমি ভাবলাম ঠিক আছে এবার করে নিয়ে, এরকম অ্যাজ সাচ ঠাকুরের ভোগ কিছু আমি কখনো করিনি, বানাইনি। কিন্তু আমার না দেখতে খুব ভালো লাগে যখন কেউ এরকম সাজিয়ে সাজিয়ে ঠাকুর পুজো করে বা কিছু। আমাদের বাড়িতে কখনোই সেরকম ঘটা করে কোনো পুজো হয় না। যেমন সারা বছর সবার বাড়িতে সন্ধে দেখানো, দুপুরে ঠাকুরকে খেতে দেওয়া, এরকম হয়, আমাদেরও তাই হয়। কিন্তু লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো একটু বড় করে ঠাকুরমশাই দিয়ে এরকমটা আমাদের খুব একটা হয় না, শুধু বিশ্বকর্মা পুজোটুকুই হয়। তো আমার পুজো দেখতে তো ভালো লাগে, কিন্তু এত ঝক্কি মার একার পক্ষে সামলানো সম্ভব হয় না। আর কখনো মানে এরকমভাবে হয়ে আসেনি বলে আর কখনো শুরুও করেনি আর কি। তো গণেশ পুজোর যেহেতু গণেশ ঠাকুরটা পাততেই হতো সিংহাসনে, তো এটুকু আমার মন করছিল, করলাম। তো এখানে দেখো আমি পায়েস বানাবো বলে দুধ আর তার সাথে জল মিশিয়ে জাল দিলাম, আর কিছুটা দুধ তুলে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে ভালো করে জাল দিয়ে আগে তুলে রাখছি। যেহেতু সুজি বানাবো, মানে একটু মোদক বানাতে ইচ্ছে করছে, তো হঠাৎ করে কীভাবে তাড়াতাড়ি মোদক বানানো যায় এই ভাবতে ভাবতেই মনে হলো যে তাহলে সুজির মোদক বানাই। তো সুজিতে তো দুধটা লাগবে, তাই দুধটা আগে জাল দিয়ে নিলাম। এইবার ঘি ছিল না আমাদের বাড়িতে যে ঠাকুরকে দেওয়ার মতন, তাই জন্য একটা বাটার নিয়ে এসেছিলাম। বাটার দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে, এখানে ব্রাউন সুগার, তার জন্য দেখো রেড রেড লাগছে, দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাজু কিশমিশ সব টুকরো করে নিয়ে ভাজলাম ভালো করে চিনির সাথে আর সুজির সাথে। আমি সুজিতে চিনিটা সবসময় আগে দিয়ে ভাজি, তাহলে ক্যারামেলাইজড হয়ে কালারটা ভালো আসে। আমার বেশ একটু লাল লাল কালার হলে দেখতে ভালো লাগে, আমার সাদা সাদাটা না ওরকম ভালো লাগে না। তো এখানে সুজিটা একটু শুকনো শুকনো করে নামিয়েছি। এটা আরও কিছুটা শুকিয়ে টেনে গেলে খুব ভালোভাবে মোদকটা বানানো যাবে। দেখো, সুজিও বানানো হলো, আবার মোদকের শেপ দেওয়াও হলো, মানে মনের আশাটাও পূরণ হলো যে মোদক দেবো না, তো নিজের হাতেই ওই জন্য বানিয়ে দিলাম। আর এখানে এবার মোদকটা রেডি, এবার বসাবো আমি পায়েস। আর আমাদের একটা গ্যাসের বার্নারের জন্য না খুব সমস্যা হচ্ছিল। আসলে একটা বার্নার খারাপ, মানে বাঁ দিকেরটা, তার জন্য ওটা আনতে দেওয়া আছে বলে একটা দিকেই করতে হচ্ছে। আর আজ বানাবো কয়েকটা লুচি, একটু আলুর দম, আর সুজির মোদক বানালাম আর পায়েস, ব্যাস এটুকুই। তো পায়েসটা তো হতে অনেকক্ষণ টাইম লাগে জানো, আর একদম বাড়িয়ে বাড়িয়ে করা যায় না, তলায় ধরে যায়। তো অনেকটা টাইম লাগলো পায়েসটা হতে হতে। ততক্ষণে মোদকটাও আমি রেডি করে নিলাম। এবার পায়েস যতক্ষণ হচ্ছিল ততক্ষণে আমি একটু আলু কেটে নিয়েছিলাম। তো এখানে আলুর দমের আলু কাটা হয়ে গেছে। তো এখানে একবারে হয়ে যাবে। আর আমি তো একটু অল্প অল্প করে ঠাকুরকে দেবো, আর বাকি যেটা থাকবে আমাদের দুপুরের লাঞ্চ। মানে আমাদের বাড়িতে আজকে তো নিরামিষই খাওয়া হবে, প্লাস ভাতও আমরা খাইনি, আমরা দুপুরে এই লুচি খেয়েছি। তো একটা করে জিনিস বসাচ্ছি রান্না করতে, আর তার ফাঁকে ফাঁকে বাকি সব জোগাড়গুলো করে নিয়েছি। যেমন পায়েস হতে হতে আলু কেটে নিলাম, তেমন ময়দাতেও ময়ানটা দিয়ে নিয়েছি। এবার আলুটা না একটু ভাপিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুর দমটা। তো আলু ভাপাতে ভাপাতে ওদিকে ময়দা মাখাও হয়ে গেছে, আর ময়দাটা আমি মাখিনি, মাই মেখে দিয়েছে। আর এখানে আমার আলুর দমও রেডি, আর এগুলো সব কিন্তু ঠাকুরের বাসন। আর এখানে আলুর দমটা তুলে রাখলাম ঠাকুরের জন্য, আর ঠাকুরের বাসনেই বাকিটা রইলো। তো এভাবেই আর কি পুজোর জোগাড় করছিলাম। দেখো, শুধুমাত্র পুজোর ছোট করে একটা ভ্লগ হচ্ছে, তাই জন্য এই ভোগ ভোগ রান্নার পার্টটুকু আমি তোমাদেরকে দেখালাম, না হলে ভ্লগে আর কি দেখাবো। এই প্রিপারেশনটাও তো দেখাতেই হবে, এটাও ভ্লগের পার্ট। তারপর এখানে মা
সব কিছু হয়ে গেছে বুঝলে তো, আলুর দম, পায়েস, সুজির মোদক সব হয়ে গেছে। তো এবার লাস্টে একদম লুচিটা ভাজছি। আর পাশের বাড়ির কাকিমা 11:55 আর কি ঠাকুরকে পুজো দিয়েছে, তো আমাকে ওই টাইমটাই বলেছিল। যদিও চতুর্দশী ছিল 4টে অবধি, তো তাই জন্য সেরকম টাইমটা ম্যানেজ হয়ে গেছে। এখানে ধরো 11:15 মতন বাজে, তখন লুচি ভাজা হচ্ছে আর মা ওইদিকে বেলে দিচ্ছিল আর আমি এগুলো ভাজছিলাম। আমি খুব ভালো লুচি ভাজতে পারি, মানে ফোলে প্রত্যেকটা লুচি, যদিও মাখার উপরও ডিপেন্ড করে, তবু ওটাই আর কি, আমি মাখলেও ভালো করে আমি লুচি ফোলাতে পারি, অন্য কেউ মেখে দিলেও আমি লুচিটা ভালোই ভাজি। যাই হোক, আর তোমাদের সাথে ভয়েস ওভারে এগুলো বলছি তার কারণ ভোগ রান্না করতে করতে নাকি কথা বলতে নেই বা কিছু, তাই জন্য আমি আর তখন অত বেশি কথাও বলিনি। আমি ভাবলাম ঠিক আছে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তোমাদের কারোর বাড়িতে কি গণেশ পুজো হয়? মানে দেখো, প্রত্যেক দিন তো প্রত্যেকটা ঠাকুরেরই পুজো হয় সিংহাসনে যা থাকে, বাট আলাদা করে বড় করে গণেশ পুজো হয় কি তোমাদের বাড়িতে? হলে জানিও আমাকে কমেন্ট সেকশানে লিখে। আর এখানে কিছু বাসন না, পাশের বাড়ির কাকিমণির থেকেও নিয়ে এসেছিলাম, যেহেতু সব ওরকম ছিল না, আর থাকলেও দেখো ঠাকুরের কড়াই একটা ছিল, তো আরেকটা নিয়ে আসলাম। এই লুচি ভাজার কড়াইটা ওদের, ছোট্ট কড়াই, বেশ ভালো। আমার খুব ভাল লাগে ঠাকুরের সুন্দর সুন্দর বাসন বা সুন্দর করে ঠাকুরের সিংহাসন। যাই হোক, আর দেখো নিয়ম তো আমি বিশেষ কিছু জানি না, আমার যতটুকু মনে হয়েছে আমি ঠিক ততটুকুই ভক্তি দিয়ে করার চেষ্টা করেছি। আর খুব আড়ম্বর করে করব কিন্তু মনে ভক্তি থাকবে না, এটার থেকে তো ভক্তিটাই আসল, আমার সেটাই মনে হয়। তো কখনো ওরকমভাবে মনে হয়নি যে এই পুজো ওই পুজো করবো, জানি না গণেশ পুজোর ক্ষেত্রে আমার মনে হলো তাই করা। এখানে দেখো লুচি সবকটা ভাজা হয়ে গেছে আমার। এবারে না সব আস্তে আস্তে নিয়ে গিয়ে একটু গুছিয়ে রাখি, ততক্ষণে 11:55 বেজে গেলে একেবারে ঠাকুরকে অর্পণ করে দেবো সব। তো প্রথমে আমি এরকম একটা থালাতে কয়েকটা লুচি আর বাটি করে আলুর দম বেড়ে রেখেছিলাম। সবার আগে রান্না করে আমি দুটো বাটিতে বেড়ে রেখেছি, আর বাকিটা তো ঠাকুরের আসন, মানে ঠাকুরের বাসনই রয়েছে। আর এই যে থালার মধ্যে দেখো লুচি, পায়েস, আলুর দম সব সাজানো হয়ে গেছে আমার। আর মা, আমি যতক্ষণ এগুলো করছিলাম মা স্নান টান করে গুরুদেবকে পুজো দিয়ে দিয়েছে, আর বাকি ঠাকুরকে আমি আজকে একসাথেই অর্পণ করে দেবো। তো গুরুদেবে গুরুদেবকে পুজো দিয়ে অলরেডি সব ঠাকুরকে ফুল জল সব দিয়ে মা আর কি রেডি করে দিয়েছিল, আমি শুধু এখানে আমার মতন করে আবার দিচ্ছিলাম। আর এখানে একটা থালার মধ্যে, যেই থালার মধ্যে মোদক রেখেছিলাম সেই থালাতে আমি লাড্ডুগুলো দিচ্ছিলাম। লাড্ডু না কয়েকদিন আগে আমি কন্টেন্টের জন্য বানিয়েছিলাম, ইনস্টায় শ্যুট করে আর কি এডিট করে পোস্ট করেছি, কিন্তু সেটা তো কয়েকদিন আগের। আর আজকে এত কিছুর মধ্যে লাড্ডু বানানোটা পসিবল হয়নি, অনেকটা টাইমের ব্যাপার, তাও দুটো গ্যাস থাকলে হতো। তাই এখানে যে লাড্ডুগুলো দিচ্ছি এগুলো কেনা লাড্ডুই, শুধু মোদকটা আমার হাতে বানানো। তো থালাতে সুন্দর করে আমি লাড্ডুটা সাজিয়ে দিলাম। আমার খুব ভাল লাগে পুজোতে এরকম যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আর আমাদের তো আলাদা করে ওভাবে ঠাকুরের ঘর নেই, ঠাকুর ঘর আলাদা করে নেই, মানে যে ছোটো জায়গা তাই আর কি। তাই আমার আমার রুমের মধ্যেই ঠাকুরের সিংহাসন রাখা, আর এখানেই পুজো করছি। আর এখানে ফল দেখো, আমি 5 রকম ফল এনেছিলাম দুদিন আগে, আর কি করে যেন এখানে 9 রকম ফল হয়ে গেল। তো 9 রকম ফলই আমি এখানে সাজিয়ে দিচ্ছি। 9 রকম ফলের মধ্যে প্রথমেই রয়েছে নারকেল, বেদানা, আপেল, মুসুম্বি, নেশপাতি, আর এটা হচ্ছে পিচ, আর তার সাথে রয়েছে শসা, কলা, পেয়ারা। তো ফলের থালাও সাজিয়ে নিয়েছি। আর একটা থালার মধ্যে পাশের বাড়ির কাকিমণি বলেছিল যে 5টা নৈবেদ্য দিস, আমি বললাম ঠিক আছে। তো ওই জন্য গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, কিছুটা পায়েসে ব্যবহার করা হয়েছে আর কিছুটা নৈবেদ্যর জন্য। তো এখানে 5টা নৈবেদ্যর মধ্যে আমি কলা আর একটা করে বাতাসা দিয়েছি, আরও ফল দিলে হতো, কিন্তু আমি যেহেতু গোটা ফলে পুজো দিচ্ছি, কাটিনি কোনো ফল, সবাইকে দেওয়ার সময় তখন কেটে এরকম আশেপাশে 2-4টে বাড়িতে প্রসাদ দিয়ে আসবো, তাই জন্য আমি আর অন্য কোনো ফল দিইনি, শুধু কলা দিয়েছি। এইবার গণেশ ঠাকুরকে তো মা আগে এখানে বসিয়ে দিয়েছে গঙ্গার জল ছিটা দিয়ে, আরও যা যা করতে হয়। আর আমাকে যেটুকু পাশের বাড়ির কাকিমণির থেকে শুনেছি, বলেছিল দুপাশে দুটো পান রাখতে, আর তার মধ্যে দূর্বা 1 টাকা আর সুপুরি অবশ্যই দিতে। এটা নাকি গণেশ ঠাকুরের দুটো বউ, ঋদ্ধি আর সিদ্ধি। তো তাই জন্য আমি দিয়ে দিলাম। আর আগের দিন রাতে যে মালাটা কিনে আনা হয়েছিল সেই মালাটাও পরিয়ে দিলাম, আর মাথার উপরেও আর কি দুব্বা দিয়ে দিলাম। দুর্বা হচ্ছে খুবই প্রয়োজনীয় গণেশ পুজোর একটা জিনিস।
তো সেটা দিয়ে দেওয়ার পর একটু ফুল টুল বেলপাতা সব দিলাম। আর মা বলল বুকে আর পেটে, সরি, কপালে আর পেটে একটা করে চন্দনের টিপ দিয়ে দিতে। আমি বললাম ঠিক আছে। তো এই দেখো এই সিংহাসনটা এর আগেও দেখিয়েছি, আমি পুরো অবসেসড এই সিংহাসনটার প্রতি, কারণ পুরো ডিজাইনগুলো আমিই দিয়েছি কোথায় কি হবে। আর এটা আমার কাকা বানিয়ে দিয়েছে। এবার সব সাজিয়ে নিলাম, জাস্ট পুজোটা আমি এবার দেব। সব আগে এরম করে সাজিয়ে নিয়েছি আর ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি। এরম পুজোর ভোগ প্রসাদ সব সাজানোর পর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পর যা শান্তির একটা ভাইব আসে, আমার খুব ভাল লাগে। পুজো তো তেমন একটা বাড়িতে হয় না এরকমভাবে, তো এটা হচ্ছিল, বেশ ভাল লাগছিলো। আর তারপর আমার তো আর মন্ত্র জানা নেই গণেশ পুজোর, তাই গণেশ পুজোর মন্ত্র আমি গুগল থেকে দেখে নিয়ে যতটা পেরেছি আমি পড়ে দিয়েছি। আর আমার মনে হয় আমার ভক্তিটা ভালোভাবেই গ্রহণ করেছে ঠাকুর। তো এটাই ছিল আজকে আমার ভক্তি ভরা একটা গণেশ পুজো। ঠাকুরের এখানে আমি সব সাজিয়ে দিয়ে দিয়েছি, এবার একটু মন্ত্র পড়ব, তারপর দরজাটা বন্ধ করে আমি বাইরে চলে যাব ঠাকুরকে ভোগ নিবেদন করে। দেখো অ্যাজ সাচ ওরকম নিয়ম কানুন তো আমি জানি না, আমার মন করেছে তাই গণেশ ঠাকুর আনা আর গণেশ ঠাকুরকে পাতা সিংহাসনে। তো এই ঠাকুরটাকেই সারা বছর পুজো হবে বাকি ঠাকুরদের মতন, তো আমার মতন করে একটু পুজো দিলাম। তোমরা জানিও যে কেমন লাগছে আজকের ব্লগটা তোমাদের। এই একটা মতন বাজে, আমি এখানে লুচি আর একটু আলুর দম নিয়ে বসলাম। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, জলও পর্যন্ত খাইনি, এই এখন খাবো। খাবারটা খেয়ে দেন জল খাবো। এখন বাজে সন্ধ্যে 6টা, মানে 6টা বাজেনি, 10 মিনিট বাকি। আমি বেরোবো এখন বাড়ি থেকে, একটুখানি দরকার আছে, তারপর রাতে ফিরে এসে আবার লাইভে বসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, শুধু পুজোর উপরই থাকলো ব্লগটা, আর বেশি বড় করলাম না, তেমন কিছু দেখানোর নেই আর। তো ডেডিকেটেডলি পুজোরই একটা ছোট ব্লগ হলো, কেমন লাগলো জানিও। আমি ছোট্ট করে আমার মতন করে আয়োজন করেছিলাম, বিশেষ কিছু নয়। তো সেটাই দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছো। বাই।